দিনভর উত্তাপ ছড়িয়েছে নির্বাচন কমিশন। 2 দফায় একদিনে 12টি দলের সঙ্গে বসেছে নির্বাচন কমিশন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের মধ্যে এই বৈঠক, এই বোঝাপড়া কী বার্তা বহন করছে? আজকের ভোটের ট্রেনে সেটি আলোচনা করবে সংলাপের দিন শিরোনামে। পুরো আয়োজন জুড়ে আপনাকে সঙ্গ দেব আমি আজহার লিমন। আলোচনা যাওয়ার আগে শুনে আসতে চাই আজকের সংলাপে দল ও কমিশনের পক্ষ থেকে দেয়া বক্তব্যের অংশগুলো। বড় দাগে আজকের সংলাপে দলগুলো আচরণবিধি মানানোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিপরীতে নির্বাচন কমিশন এটি বাস্তবায়নের ক্ষেত্রে সহায়তা চেয়েছে দলগুলোর। উল্লেখযোগ্য দাবি দেওয়ার ক্ষেত্রে বিএনপি নির্বাচনকালে প্রশাসন যাতে কমিশনের কথা মতো কাজ করে সেটি চেয়েছে। আর জামাত দাবি করেছে প্রতিটি ভোট কেন্দ্রে অন্তত 5 জন করে সেনা সদস্য। আমরা জনসভা বুঝি, আমরা জনগণের সাথে সম্পৃক্ততাকে বুঝি, কিন্তু এখানে এমন একটা অন্যায্য আইনের বিধান প্রণয়ন করা হয়েছে যেটা বাস্তবায়ন করার কোনো মেকানিজম এবং কোনো সক্ষমতা এইটা নির্বাচন কমিশনের নাই। কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আনসার কিংবা মিলিটারি এবং সেনাবাহিনীর সদস্যরা থাকেন, সেটার একটা নির্দিষ্ট সংখ্যা একটা দলীয় প্রতীক মানে কিন্তু ওই দলের নামের সাথে তার একটা সিম্বলের মাধ্যমে ওই দলটাকে বোঝানো হয়ে থাকে। দলীয় প্রতীক মানে একটি দলের রিপ্রেজেন্টেশন দিয়ে থাকে। আমরা আপনাদের কাছে আবেদন জানাবো, আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা কোনো বড় দলের কাছে আপনারা নথি স্বীকার করবেন না। নির্বাচন কমিশন তারা মেরুদণ্ড সোজা রেখে আসলে কাজ করতে পারছে না। বিশেষ করে একটি দলের নিবন্ধনকে কেন্দ্র করে আমরা দেখেছি 6 মাস ধরে নানান ধরনের গোলযোগ। এই প্রতীক দিতে হবে, না দিলে হবে না, এবং যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছিল বিএনএম, সুপ্রিম পার্টি, তৃণমূল, বিএনপি, এই দলগুলোর কেন নিবন্ধন এখনো পর্যন্ত বাতিল করা হলো না? একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত 5 জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে, এবং দেখবেন যে এটা এখানে একটা এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। দর্শক, আজ সংলাপের দিন শিরোনামের আলোচনাকে সম্প্রসারিত করতে ভোটের ট্রেনের স্টুডিওতে আছেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন, এবং মিরপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ও নির্বাচন বিশ্লেষক জেসমিন টলি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছে আজকের ভোটের ট্রেন। টলি আপা, শুরুতেই আপনার কাছে যেতে চাই। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নির্বাচন সামনে রেখে কমিশনের আজকের এই এক ধরনের ঝোড়ো সংলাপ করলো, একদিনে 12টি দল। অনেকে মনে করছেন যে এই সংলাপটা আরও আগে হওয়ার দরকার ছিল, বিশেষ করে গণপ্রতিনিধিত্ব আদেশ বা নির্বাচন আইন বা আচরণ বিধির মতো অনেক কিছুতে নির্বাচন কমিশন চূড়ান্ত করে ফেলেছে। অনেকে বলছেন যে এগুলো করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলে ভালো হতো। আপনি কি মনে করেন? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ কিন্তু চলমান থাকাই দরকার, সব সময় তাদের সাথে একটা সংযোগ থাকাটাই উত্তম। এবার নির্বাচন কমিশন যেটা করেছে যে যখন আইনি সংস্কারগুলো হচ্ছিল তখন রাজনৈতিক দলগুলোর সাথে না বসে এই জাস্ট তফসিল ঘোষণার আগ দিয়ে বসছে কমিশন। এটাও একটা হয়তো তাদের সিদ্ধান্ত হতে পারে যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে তারা যেন কমিশনকে সহযোগিতা করে, তাদের আচরণ বিধিমালা যেন মেনে চলে, এবং নির্বাচনী আইন কানুনগুলো যেন ঠিক মতন অবহিত করলো যে যে বিষয়গুলো সংশোধনী আকারে অর্ডিন্যান্স করেছে। আমার মনে হয় এটা একটা ধাপ ছিল যেটা নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে বসে অনেক বিষয়, কিন্তু এখন ইলেকশন সামনে যেহেতু আবার
চ্যালেঞ্জ কিন্তু দুইটা, যে একটা গণভোট করবে আবার জাতীয় সংসদ নির্বাচন করবে একই দিনে। সেই জন্য কমিশন হয়তো খোলামেলা রাজনৈতিক দলগুলোর সাথে এই সময়ে কথা বলতে চেয়েছে। আর সংস্কারের আগে, আইনগুলো সংস্কারের আগে বসলে ভালো হতো, অবশ্যই ভালো হতো। তাতে রাজনৈতিক দলগুলো মতামত নেওয়া যেত, তাদের মনোভাবটা বুঝতে পারত। কিন্তু কমিশন হয়তো ভেবেছে যে যেহেতু নির্বাচন সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করেছে, ঐকমত্য কমিশন করেছে, অতএব তারা বসেনি। কিন্তু বসলে ভালো হতো। এবং এখন যেটা বসছে সেটাও আমার মনে হয় ফলপ্রসূ যদি হয়, যদি রাজনৈতিক দলগুলো দেখা যায় যে সঠিক আচরণ করছে, মনোনয়ন প্রার্থীরা যারা প্রার্থী তারাও অন্তত পক্ষে নির্বাচনে আইন কানুন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় প্রচারণার সময় কোনো আইন ভঙ্গ না করে, নর্মাল প্রচারণার সময়, এই কাজগুলো কিন্তু তফসিল ঘোষণার আগে কিন্তু যদি কমিশন বসে তাহলে অনেক দূরত্ব কমে যায় এবং নির্বাচনটাকেও সুন্দর করার ক্ষেত্রে মানে একটা পথ তৈরি হয়। যে আপনি সঙ্গে থাকুন ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। ধন্যবাদ। দুইটা দিকে আপনার মন্তব্য নিতে চাই। প্রথমত, এই আচরণবিধি যেটি হয়েছে সেটি নিয়ে মোটামুটি একটু সমালোচনা, বাইরে কথাবার্তা হয়েছে, কিন্তু আজকে যখন ইলেকশন কমিশনে সবাই কথা বলেছে, তারা কিন্তু আচরণবিধি নিয়ে যতটা না প্রশ্ন তুলেছে, এর বাইরে প্রশ্নটা তুলেছে যে মানে নির্বাচন কমিশন যে আচরণবিধিটা তৈরি করেছে সেটা নির্বাচন কমিশনের সক্ষমতা মানে আছে কি না সেটা নিয়ে বেশি প্রশ্ন তুলেছে। নির্বাচন কমিশন আবার বলছে যে না, এটা রাজনৈতিক দলের একটা ভূমিকা লাগবে এটা মান্য করার ক্ষেত্রে, এটি নিশ্চিত করার ক্ষেত্রে। আপনার কি মনে হয় রাজনীতি বিশ্লেষক হিসেবে, মানে কার দায়িত্ব এখানে বেশি? আসলে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য শুধু একক নির্বাচন কমিশন কাজ করে না। এখানে সরকার, এরপর রাজনৈতিক দলগুলো যারা স্টেক হোল্ডার, এরা এখানে রোল প্লে করে। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে নির্বাচনের এটাকে বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলের সহযোগিতা লাগবে, এর সাথে আমি একমত। একই সাথে সরকারের যত অর্গানগুলো রয়েছে সে অর্গানগুলোকেও রাইটলি ফাংশন করতে হবে এখানে। আর এই সমন্বিত চেষ্টার মধ্যে দিয়েই মূলত এই একটা সুন্দর নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব বলে আমার কাছে মনে হচ্ছে। জি, এইখানে আজকে আমরা যেটা দেখলাম যে অনেকগুলো দাবি দেওয়ার ব্যাপারে আসছে। বিশেষ করে আমরা প্রথমত একটু মানে বিএনপির দাবিটার ব্যাপারে একটু কথা বলতে চাই। সেটি হলো যে তারা বলছে যে নির্বাচনকালে যাতে বিশেষ করে প্রশাসন, এটি সরকারের কথা মতো নয়, নির্বাচন কমিশনের কথা মতো যাতে চলে। স্বাভাবিকভাবেই তো তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশনের দায়িত্বেই যাবার কথা, চলে যাবে। কিন্তু তাহলে এই কথাটা কেন আসছে? মানে এখানে কি কোনো মানে সন্দেহ সংশয়ের ব্যাপার আছে বিএনপির পক্ষ থেকে? আসলে এখানে দুইটা বিষয়। প্রথমত, বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের যে স্ট্যান্ড এখানে, যে নির্বাচন কমিশনকেই এই দায়িত্বটা নিতে হবে, রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশন থেকে করার কথা বলছেন। সো এইটারও এক্সাম্পল যে পৃথিবীতে নাই তা না, এটাও আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা, তাদের মাঠ লেভেলে কিন্তু সে ধরনের জনবল নাই। সো এই কমিশনের কর্মকর্তাদেরকে ডিসিএসপিদের উপরেই নির্ভর করতে হবে। তো বাংলাদেশে এখন গত যে নির্বাচনগুলো হয়েছে সেখানে যেটি ছিল যে তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসন নির্বাচন কমিশন অধীনে চলে আসে, এবং এইটা যদি ফেয়ারলি কাজ করানো যায়, এটা কোনো খারাপ মডেল না। ইভেন আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই, ভারতেও এই মডেল ফাংশন করে। তবে পাকিস্তানে যে মডেলটা রয়েছে সেটা আজকে যে কথাটা বিএনপির পক্ষ থেকে আসছে, সেখানে নির্বাচন কমিশন সরাসরি হ্যান্ডেলিংটা করে। সো বাংলাদেশের প্রেক্ষাপটে এখন গত এই 15-16 বছর ধরে যে সিচুয়েশন ফেস করেছে, সেখানে নির্বাচন কমিশন এককভাবে এই নির্বাচনটা আয়োজন করাটা কঠিন হবে। সো যেইটা এতদিন ধরে চলে আসছে, মাঠ প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচন কমিশন নির্বাচনকে সম্পন্ন করা, আমার মনে হয় ওইটাই বেটার অপশন। জি, আমরা একটু তুলিয়াপা আপনার কাছে যাই। তুলিয়াপা, এই যে মানে একই প্রশ্ন আপনার কাছে করতে চাই। নির্বাচন তফসিল ঘোষণার পর তো নির্বাচন কমিশনের অধীনেই চলে যাবে প্রশাসন, তো সেই জায়গায় এই ব্যাপারটি দাবি আকারে বিএনপির পক্ষ থেকে আসছে
এখানে কি আমরা যে ব্যাপারটি যে এটা কেন আসছে, এখানে কি মানে সরকার ভূমিকা নিতে পারে, ওই সময়ে একটা পক্ষ নিতে পারে, এই ধরনের কি শঙ্কা কাজ করছে না? কেন বললো আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্দলীয় সরকার, কোনো দলের কিন্তু সরকার না। কিন্তু প্রশাসনের পর মানুষের আস্থাটা কমে যাওয়াতে এই ধরনের প্রশ্নটা রাজনৈতিক দল উত্থাপন করেছে। কারণ বিগত দিনে দেখা গেছে যে পুরো প্রশাসন যন্ত্র, শুধু প্রশাসন না, রাষ্ট্রীয় পুরো যন্ত্রকেই ব্যবহার করা হয়েছে এই কাজের জন্যে। সেই জন্যে যদি নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা থাকে, সেটা ভাবছে যে কমিশনের জন্য একটা প্লাস পয়েন্ট থাকে, কিন্তু আসলে তা না। নিজস্ব কর্মকর্তা বা প্রশাসন বলে কথা না, কর্মকর্তাটা যদি সঠিকভাবে নির্বাচন করা যায়, মানে যোগ্য এবং সৎ কর্মকর্তা এবং যারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, এবং এটা কমিশনকে এইটা নেতৃত্বে নিয়ে এসে তাদেরকে দিয়ে সঠিক কাজটা উঠাতে হবে। সেটা হতে পারে কমিশনের কর্মকর্তা, হতে পারে প্রশাসনের কর্মকর্তা। কর্মকর্তা কোথাকার সেটা বড় কথা না, কর্মকর্তা কেমনভাবে কাজটা তুলছে সেটা এখানে মুখ্য বিষয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংখ্যা কাজ করা স্বাভাবিক, যে এটা দলীয়ভাবে বুঝি, কিন্তু আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার, এখানে এই আশঙ্কাটা না থাকাই ভালো। এবং আমরা শুধু তো রিটার্নিং অফিসার না, সরকারের পর নির্বাচন কমিশনকে অনেক অংশে নির্ভর করতে হয় এবং রাজনৈতিক দলগুলোর উপরেও। যেটা আমার সহালোচক বলছিলেন, খুব রাইটলি উনি একটা কথা বলেছেন যে এককভাবে ইলেকশন কমিশন কিন্তু নির্বাচন তুলতে পারে না, সঠিকভাবেও না, কোনোভাবে না। এর জন্য সরকারের পূর্ণ সহযোগিতা লাগে এবং রাজনৈতিক দল এবং প্রার্থীগুলোর লাগে, সবার মিলিত। তুলিয়াপা, কিন্তু এইখানে যেটা বারবার দেখা যায় যে এই যে মানে প্রশাসনের লোকজন একটা দিকে তো বারবারই পেছনে একটা তিক্ত অভিজ্ঞতা আছে, এখনও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দল অভিযোগ করছে যে একটা দিকে হেলে যাচ্ছে, কেউ কেউ আবার বলছে যে একটা লটারি করা যায় কিনা। এইগুলো করলেও কি আসলে এই প্রশাসন নিরপেক্ষ হবে কিনা, এই প্রশ্নটা আপনার কাছে করব। তবে একটি বিরতি থেকে এসে, দর্শক দেখছেন ভোটের ট্রেন, এ পর্যায়ে যাচ্ছে একটি বিরতিতে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। দর্শক, আজকে আমরা আলোচনা করছি সংলাপের দিন প্রসঙ্গ নিয়ে, এবং দিনভর আজকে নির্বাচন কমিশনে যে সংলাপ হয়েছে, রাজনীতিকরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে সেগুলোকে আমরা সম্প্রসারিত করছি। এবং আজকে এই আমাদের আলোচনাকে সম্প্রসারিত করতে আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন, এবং যুক্ত আছেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ও নির্বাচন বিশ্লেষক ইয়াসমিন টুলি। আমরা আবার একটু টুলি আপা আপনাকে দিয়ে শুরু করি। যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে দুইটা কারণে বলা হয় যে প্রশাসন নিরপেক্ষ থাকতে পারে না শেষমেশ। একটা হলো যে একটা দলীয় মনোভাব থাকে প্রশাসনের মধ্যে, আরেকটা ব্যাপার থাকে যে যে দল নির্বাচনে জয়ী হবে তারা যদি কোনো অনিয়ম হবে, মানে পটেনশিয়াল যে জয়ী দল, তাদের বিরুদ্ধে এই মাঠ প্রশাসন ভয়ে ভূমিকা নেয় না, কারণ তার তো পরবর্তীতে সরকারি কর্মকর্তা হিসেবে সার্ভ করতে হবে, চাকরিটা তার চালিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনি যে দুইটা কারণ বলেছেন ঠিক আছে, কিন্তু আমাদের এই প্রশাসনই কিন্তু 91-এর ইলেকশন করেছে, 96-এ জুন ইলেকশন করেছে, 2001-এর করেছে, 2008-এ করেছে। কিন্তু ইলেকশন কমিশন যদি তার নিজস্ব কর্মকর্তাকে ব্যবহার করত, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যদি কোনো কর্মকর্তা অনিয়ম করত তাহলে পরবর্তীতে তার হাতে থাকতো। আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে সেকেন্ড যে পয়েন্টটা বললেন, যেটা হলো আসলে যদি কোনো শক্তিশালী দল থাকে, যদি সমানে সমানে প্রতিদ্বন্দ্বিতা না হয়, সেক্ষেত্রে শক্তিশালী দলের বিরুদ্ধে প্রশাসনে যারা থাকে, প্রশাসনে না মাঠ পর্যায়ে যারা থাকে, তারা শক্ত কোনো অবস্থানে বা শক্ত সিদ্ধান্ত নিতে পারে না পরবর্তী তার চাকরির ক্যারিয়ারের কথা ভেবে। এটা 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 সঠিক কথা, কিন্তু
নির্বাচন কমিশন আসলে এরকমভাবে না দেখে যদি তার নিজস্ব কিছু কর্মকর্তাকে দেয়, কিছু প্রশাসনের শক্ত কর্মকর্তাকে দেয় যারা শক্ত অবস্থানে সিদ্ধান্ত নিতে পারবে, এবং কমিশনের কর্মকর্তারা বেছে কিছু যোগ্য কর্মকর্তা যদি দিত, মানে মিক্সড করে যদি করতো, সেটা আমার মনে হয় বেশি ভালো হতো। একতরফা কোনো সার্ভিসের কোনো কর্মকর্তাকে না দিয়ে যে শুধু নির্বাচন কমিশনের কর্মকর্তাকেও না, আবার শুধু প্রশাসনেরও না, তারা বেছে বেছে যোগ্য কর্মকর্তাকে দিয়ে নির্বাচনটা, আসলে আমাদের লক্ষ্য থাকা উচিত আমরা নির্বাচনটাকে সুষ্ঠুভাবে তুলব, এবং যাদের দিয়ে তোলা যায় তাদের দিয়ে আমরা কাজটা করাবো। এই লক্ষ্যটা যদি নির্ধারণ করা যায়, এবং কমিশনের কিন্তু রিটার্নিং অফিসার একটা ভাইটাল পয়েন্ট, মানে রিটার্নিং অফিসার সঠিকভাবে কাজ করলে নির্বাচনটা অনেক অংশই সুষ্ঠু করা সম্ভব হয়। এবং আমাদের সেই সাথে এটাও খেয়াল রাখতে হবে, শুধু এককভাবে রিটার্নিং অফিসার না, কমিশন না, আমাদের যে সমস্ত রাজনৈতিক দল এবং প্রার্থীরা থাকবে মাঠে, তারাও রিটার্নিং অফিসারের আদেশ নির্দেশগুলো মানতে হবে। টুলিয়াপা, একটু সংক্ষেপে একটা মানে ব্যাপারে মন্তব্য নেই ছোট করে, সেটা হলো যে নির্বাচন কমিশনের আজকের এই সংলাপে এবং সরকারের পক্ষ থেকেও আলাপ আলোচনা হচ্ছিল যে পুলিশে এবং বিশেষ করে প্রশাসনে এটা লটারির মাধ্যমে রদবদলের কথা। লটারির মাধ্যমে রদবদল করলে কর্মকর্তারা নিরপেক্ষ হবে, এর আসলে নিশ্চয়তা কি? আপনি কিভাবে দেখলেন এই দাবিটাকে? আচ্ছা, আসলে এটা বলতে গেলে এটা খুবই হাস্যকর ব্যাপার। মানে যোগ্য, তার মানে যোগ্য এবং দক্ষতাকে মূল্যায়ন করে কর্মকর্তাকে পদায়ন করা উচিত। যে সমস্ত বড় জেলায় সেখানে যোগ্য কর্মকর্তা দেখে দেওয়া উচিত, এবং ছোট জেলা মানে সব জেলাগুলো তো সমান না, মানুষের কর্মদক্ষতা, তার যোগ্যতা সব কিছু দেখে মানে লটারির করে দেওয়াটা আমার মনে হয় না এই যুগে ঠিক লটারি করে পদায়ন দেওয়াটা সঠিক সিদ্ধান্ত। টুলিয়াপা, আপনি থাকুন, আমরা একটু ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন আপনার কাছে যেতে চাই। যেটা হলো যে সেনাবাহিনী প্রসঙ্গে এই বিষয়ে আপা যেগুলো বললো সেগুলোর ব্যাপারেও আপনার মন্তব্য থাকলে আপনি বলতে পারেন। সেনাবাহিনী প্রসঙ্গ আনি, সেটা আজকে সেনাবাহিনী বেশ আলোচনায় ছিল। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর একটা অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে সেনাবাহিনী একটা সঠিক পক্ষ নিয়েছিল এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে, এবং তিনি এও বলেছেন যে নির্বাচনে সেনাবাহিনীর একটা ভালো ভূমিকা প্রয়োজন। এটা যেমন বলেছেন, আবার রাজনৈতিক দলগুলোর সংলাপেও ওটা উঠে এসেছে। বিশেষ করে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা প্রতিটা কেন্দ্রে সেনাবাহিনী চান, এবং সেটা ন্যূনতম 5 জন। যেখানে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে 1 লাখ সেনাবাহিনী কাজ করবে। যেই পরিমাণ ভোট কেন্দ্র, সেখানে যদি 5 জন করে চায় তাহলে সেটা প্রায় 2.5 লাখ লাগে। তাহলে এখন এই দাবিটা মানে যুক্তিসঙ্গত কিনা, আর সেনাবাহিনীর প্রতি এই আস্থাটা মানে এর ব্যাখ্যাটা কি? আসলে সেনাবাহিনী চাওয়ার পিছনে কারণটা কি এটা আপনার দেখতে হবে আগে। সেনাবাহিনী চাওয়া হচ্ছে মূলত নির্বাচনটা যাতে ফেয়ার এবং এটা সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হয়। বাংলাদেশের মানুষের সেনাবাহিনীর ব্যাপারে একটা আস্থা রয়েছে, এইটা আমরা সবাই জানি। আজকে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন সেখানেও বিষয়টা এসছে। সো সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার কারণে মানুষের মধ্যে আস্থাটা আরও বাড়বে, এইটা দেশের মানুষের মধ্যে এই কনসেপ্টটা আছে। সেখান থেকে হয়তো জামাত ইসলামীর কথা হচ্ছে অন্তত 5 জন যাতে দেওয়া হয়। আসলে 1 জন 2 জন যদি থাকে রিয়ালি তারা মাঠ পর্যায়ে কাজ করাটা কঠিন হয়। তো সেই জায়গা থেকে সংখ্যাটা একটু বেশি রাখতে বলেছে। আমি এটাকে পজিটিভলি দেখি। বাংলাদেশের এত বড় একটা নির্বাচন হবে, এই নির্বাচনে সেনাবাহিনী, সামরিক, আধা সামরিক বাহিনীগুলোকে মাঠে অ্যাক্টিভ রাখা, এটা আমার কাছে মনে হয় দরকার। আদারওয়াইজ মানে যেই এক্সপেকটেশন নিয়ে দেশের মানুষ এবার নির্বাচনে অংশগ্রহণ করতেছে, সেখানে বিষয়টা 100% মানে মানুষের যে আগ্রহ আকাঙ্ক্ষা সেটা ফুলফিল নাও হতে পারে। সেই জায়গা থেকে আমার কাছে এটা নেগেটিভ মনে হয় না, পজিটিভ মনে হচ্ছে। কিন্তু মানে যেটি সরকারের পক্ষ থেকে যে প্রস্তুতি, সেখানে তারা মানে 1 লাখের কথা বলেছে, সেইখানে তো তাহলে আরও বেশি সংখ্যাটা বাড়াতে হবে, বা এই দাবিটা কিভাবে সরকার দেখবে সে ব্যাপারেও আপনাদের কাছ থেকে বিশ্লেষণ শুনবো। আরেকটি বিরতিতে যেতে হবে, সঙ্গে থাকুন আমাদের 2 অতিথি। দর্শক যাচ্ছে আরেকটি বিরতিতে, সঙ্গে থাকুন আপনিও।
বিরতির পর স্বাগত দর্শক, দেখছেন ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছে আমি আজহার লিমন। দর্শক, আমরা আজকের ভোটের ট্রেনে আলোচনা করছি সংলাপের দিন নিয়ে এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজনীতি এবং ভোট বিশ্লেষকরা। আমরা আবার যাচ্ছি ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন আপনার কাছে। সেনাবাহিনীর আমরা সেনাবাহিনী মোতায়েন নিয়ে কথা বলছিলাম। মানে যেখানে সরকার এই যে যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন, এটা একটা বিশেষ দায়িত্ব, বিশেষ এর জন্য প্রশিক্ষণ হচ্ছে, প্রস্তুতি হচ্ছে, মানে সেইখানে এই যে একটা দাবি এই মুহূর্তে এসে, বিশেষ করে বলা যায় যে তফসিল ঘোষণার 1-2 মাস আগে, মানে সেটা মানে আসলে শুধু দাবির জন্য দাবি, আসলে কি এটা বাস্তবায়ন সম্ভব কিনা, বা এটা কতটা যৌক্তিক? না, বিষয়টা এমন না যে এই প্রথম সেনাবাহিনী নির্বাচনে থাকার ব্যাপারে বলা হচ্ছে। এর আগেও কিন্তু সরকার বলেছে যেখানে 1 লক্ষ সেনা সদস্য দায়িত্ব পালন করবে। এখন প্রতি কেন্দ্রে যদি 5 জন হয়, সেটা তো দ্বিগুণ বা সংখ্যাটা বেশি হবে। এখন বিষয় হচ্ছে 1-2 জন করে দিয়ে তো সেনাবাহিনী দেওয়ার যে পারপাসটা, সেটা সার্ভ হবে কি হবে না, এটা নিয়ে কনফিউশন রয়েছে। সো সংখ্যাটা যদি বাড়ানো হয়, আপনি যেটা বলছেন 2.5 লাখ, সরকারের পক্ষে এই সংখ্যাটা মোতায়েন করা সম্ভব হলে এটা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বেটার পারফর্ম করবে, এটা একটা রাজনৈতিক দল মনে করছে। আমার কাছে এই বিষয়টাকে, আমি শুরুতে বলেছি, এটা আমার কাছে পজিটিভই মনে হচ্ছে। কারণ সেনাবাহিনীর সংখ্যা যদি বেশি থাকে, তাহলে মাঠ প্রশাসনের পক্ষে কাজ করা যেই বিষয়গুলো আমাদের তুলিয়াপার কাছ থেকে উঠে আসছে, যে এখানে মাঠ প্রশাসনে যারা কাজ করেন, যারা পাওয়ারফুল, নেক্সট যারা ক্ষমতায় আসবেন, তাদের ব্যাপারে কিছুটা ভয়ভীতি থাকতে পারে। তো সেই জায়গাটা আশা করি সেনাবাহিনী যদি মাঠে থাকে, তাহলে এটা কিছুটা কমবে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আর সেকেন্ড হচ্ছে, বাংলাদেশে নির্বাচন কেন্দ্রিক যেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে যাতে কারচুপি না হয়, এরপরে ধরেন আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে, মানুষ যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে, এবং সর্বোপরি রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকে। এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন আমরা কি এই একই সাথে একটু টুলিয়াপার কথা শুনে আসবো? জি, টুলিয়াপা, মানে এরা যে নির্বাচনগুলো বিতর্কিত, সেখানেও কোনো না কোনোভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে, যদিও সেখানে সেনাবাহিনীরকে ক্ষমতা দেওয়া হয়নি, বা আপনারাও সেগুলো দেখেছেন। মানে এই যে দাবিটা উঠেছে, সেই ব্যাপারে আপনার একটু মন্তব্য চাই। মানে শুধু সেনাবাহিনী যদি বেশি মোতায়েন করা হয়, তাহলে একটা ভালো ইলেকশন হবে, এরকম কি? আপনি দেখেন, আমাদের ইতিহাস সেই স্বাধীনতার পর থেকে এই লাস্ট 12তম ইলেকশন গেছে, আপনি দলীয় সরকারের অধীনে কিন্তু একটা নির্বাচনও গ্রহণযোগ্যতা পায়নি। সে যিনি দায়িত্ব পালন করুক না কেন, যারাই নিরাপত্তার দায়িত্বে থাকুক না কেন, আমাদের দেখা গেছে যে সরকার ওই সময় নির্বাচনকালীন সরকারের ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেনাবাহিনী চাওয়ার পিছনে অবশ্যই যুক্তিগত আছে, কারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে, না হলে আপনি টার্ন আউট পাবেন না, ভোটাররা ভোট কেন্দ্রে আসাতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে। আর সেনাবাহিনী আসলে কিভাবে মোতায়েন করছে সেটা নির্ভর করে, এটা তো কেন্দ্রে ওনারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে না, ওনারা মোবাইল থাকবে, বা 2-3টা কেন্দ্র নিয়ে হয়তো একটা টিম পুরোটা রাউন্ডে থাকবে, মানে কিভাবে সেনাবাহিনীর দায়িত্বে নিয়োজিত থাকবেন সেটা একটা গুরুত্বপূর্ণ। আপনি মনে করেন দূরবর্তী কেন্দ্র একরকম অবস্থা থাকে, এমন হয় যে দূরবর্তী কেন্দ্রতে রিগিং করে ফেলে, তারপরে যে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী যে হাজির হয়। সেই জন্য আমাদের এই প্ল্যানিংটা, আইন শৃঙ্খলা বাহিনীর প্ল্যানিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আসলে পুলিশের কিন্তু যে প্রশ্নটা উঠছে, যে আপনার অভিজ্ঞতা কি বলে, যে যেখানে সরকারের এখন পর্যন্ত প্রস্তুতি 1 লাখ মোতায়েনের, সেখানে কি মানে এই যে প্রতি কেন্দ্রে যেভাবে দাবি তোলা হচ্ছে, এটা একটা বিশাল সংখ্যা, মানে প্রায় দ্বিগুণ বা তারও বেশি লাগবে। মানে আপনার অভিজ্ঞতা কি বলে, সম্ভব এত বেশি অ্যাকোমোডেট করা দায়িত্ব পালনের জন্য? না, আসলে
পুরো সেনাবাহিনীকে তার নির্বাচনে তাদের হাতেও তো থাকতে হবে। দেশের নিরাপত্তার বিষয়টাও তো আছে, ভোট কেন্দ্রের নিরাপত্তা যেমন আছে, নির্বাচনে ভোটারদের নিরাপত্তা আছে, আবার দেশের নিরাপত্তাটার বিষয়েও তো চিন্তা করতে হবে। সেই জন্য আমার মনে হয় বিশেষ করে জামাতে ইসলাম চাইছে যে সেনাবাহিনী বাড়ানো হোক, কিন্তু সেনাবাহিনী যে পরিমাণ দিচ্ছে, সরকার যদি আরো কিছু দিতে পারে সেটা ভালো দিক, সেটা খারাপ না। সেটা আমার মনে হয় প্রতিরক্ষা বাহিনী এবং সরকার যদি মিশে আরো কিছু বাড়াতে পারে, ঠিক যে 2.5 লক্ষ প্রতি কেন্দ্রে 5 জন করে দেওয়া, আমার মনে হয় না এটা সম্ভব হবে, কিন্তু আরো কিছু বাড়াতে পারে। আপনি সেটি মনে করছেন জেসমিন টলি। ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন, যেই প্রশ্নটির দিকে যেতে চাই সেটা হলো যে এই যে নানান ধরনের যে আলাপ আলোচনা মাঠে ছিল, গণভোট, জুলাই চার্টার, হ্যাঁ, বাস্তবায়ন আদেশ, এই এখন যে চরিত্রগুলো দেখা যাচ্ছে, এখন যে অ্যাক্টিভিটিগুলো দেখা যাচ্ছে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, তাতে কি মনে হচ্ছে যে ওইগুলো থেকে এখন পুরোপুরি মনোযোগ এখন নির্বাচনের দিকে চলে গেছে? কি মনে হয় আপনার? এক্স্যাক্টলি, আসলে টাইমটা ওই দিকেই যাচ্ছে, গ্র্যাজুয়ালি নির্বাচনের দিকেই মানুষ চলে যাবে। আপনি দেখবেন যে ডিসেম্বরের পর থেকেই পুরো দেশের মানুষ নির্বাচন কেন্দ্রিক চিন্তা করবে। সো আমি আপনার সাথে পুরোপুরি একমত এখানে, যে দেশের মানুষের এখন নির্বাচন কেন্দ্রিক যাওয়া এটি স্বাভাবিক। যেহেতু ফেব্রুয়ারিতে ইলেকশন, ফেব্রুয়ারি যদি প্রথমার্ধে ইলেকশন হয়ে যায় তাহলে হাতে কিন্তু খুব বেশি সময় নাই। সো এটাই স্বাভাবিক, জি, এটাকে আমি পজিটিভলি দেখছি। হ্যাঁ জি, সঙ্গে থাকুন, আমরা আরেকটি ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি। দর্শক, আরেকটি বিরতিতে যাব, সঙ্গে থাকুন আপনি। বিরতির পর স্বাগত আরেকবার। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। আমরা ভোটের ট্রেনের একদম শেষ পর্বে আছি। আমাদের সঙ্গে আছেন নির্বাচন এবং রাজনীতি বিশ্লেষকরা। আমরা যেতে চাই রাজনীতি বিশ্লেষক ডক্টর বিলাল হোসেন আপনার কাছে। যেটি আপনার কাছে জানতে চাই সেটা হলো যে এবারের মানে বিভিন্ন বিষয় নিয়ে একটু অভিযোগ, আপত্তি এগুলো আসছিল। ছোট করে এই বিষয়টা জানার পর আমরা আরও অন্যান্য প্রশ্নে যাব। সেটা হলো যে জোট করলেও নির্বাচন করতে হবে নিজস্ব প্রতীকে। আজকে যে রাজনৈতিক দলগুলো যে অভিযোগগুলো আসছে ছোটোখাটো করে, এটাও আসছে। মানে এই ব্যাপারটা, মানে এটাকে অনেকে বলছে যে চাপিয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট দলগুলো, যাদের আসলে বড় দলগুলোর সঙ্গে নির্বাচন করে অভিজ্ঞতা, তাদের প্রতীক নিয়ে নির্বাচন করার যে অভিজ্ঞতা। আসলে ভোটটা হওয়া উচিত নিজস্ব প্রতীকেই, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন। আমি এটাই কেন, মানে আপনি তাহলে মানে নির্বাচন কমিশন এটাই করেছে এখন সবশেষ যে আইন সংশোধন করে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার এবং নির্বাচন কমিশন দেশের মানুষের মধ্যে গণতান্ত্রিক চর্চাটাকে প্রমোট করবে। এখন একটা দল, সেই দলের যে প্রতীক, সেই প্রতীকের মাধ্যমে যদি ইলেকশন করে, এর মধ্যে এটা কিন্তু পূর্ণতা পায়। এখন দল আছে কিন্তু তার প্রতীকে সে ইলেকশন করে না, বিষয়টা কেমন না? সো ইলেকশনটা হওয়া উচিত তার নিজস্ব প্রতীকেই। প্রতীকেরও তো একটা ভার থাকে, এবং জোটের রাজনীতিতে মানে প্রতীকের মাধ্যমে যদি সে নির্বাচিত হয়, তখন মানে নির্বাচিত হবার সম্ভাবনাটা বেড়ে যায়। এবং যখন ধরেন জোটের কোনো প্রার্থী জয়ী হয় এবং সে সংসদে যায়, মানে সংসদে নিয়ে যাওয়ায় ছোট ছোট দলগুলোর নেতাদের, মানে এটাও তো একটা গণতান্ত্রিক সৌন্দর্য যে সংসদে সবাই থাকলো, মানে একটা দল নেতা। না, আপনি এটাকে দুই ভাগে ব্যাখ্যা করতে পারেন। একদিকে হচ্ছে যদি জোটের মধ্যে থেকে একটা প্রতীকে ইলেকশন করে, এটা এক ধরনের ফ্লেভার, আর নিজস্ব প্রতীকে ইলেকশন করলে আরেক ধরনের ফ্লেভার। কিন্তু দেখেন বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল, মানুষ 2-3টা প্রতীকের বাহিরে বাকি প্রতীকগুলো চেনে না কেন? না চেনার একটা বড় কারণ হচ্ছে ওই প্রতীকে ইলেকশন হচ্ছে না। যদি ওই প্রতীকে ইলেকশন হওয়া শুরু করে, মাঠে ময়দানে এই প্রতীকটা যায়, গ্র্যাজুয়ালি এটাও পরিচিত হওয়া শুরু হবে। এবং একটা দল তার নিজস্ব প্রতীকে ইলেকশন করার মধ্য দিয়েই সে জনমানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। আমরা একটু জেসমিন টুলি আপা, আপনার কাছে একই প্রশ্ন করতে চাই যে এই যে নতুন যে একটা আইনের সংশোধনী, এটিকে অনেকে বলছে যে চাপিয়ে দেওয়া হলো, মানে এক ধরনের ঠিক করলো না নির্বাচন কমিশন, যে জোটের প্রতীক, বড় দলের প্রতীকে নির্বাচন করার যে সুযোগটা ছিল সেটা আর রাখা হলো না। কমিশনের সাথে রেজিস্ট্রেশনটা, রাজনৈতিক দলগুলো রেজিস্ট্রেশন করে নির্বাচন কমিশনের সাথে নির্বাচন করার জন্যে, এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু সে একটা প্রতীক পায়।
তার প্রতীক, তার আদর্শ, তার গঠনতন্ত্র সব কিছু নিয়েই কিন্তু ভোটারের কাছে পরিচিতি লাভ করে। আমাদের দেখা যায় যে বড় বড় দলগুলো ছায়ায় ছোট ছোট দলগুলো মানে ঠিক বিকশিত হতে পারে না। দেখা যায় যে বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করলে ওই ছোট দলের দুই একজন নেতা বা দুই একজন বড় নেতা দেখা যায় সংসদে যেতে পারে, বাকি দলটা কিন্তু সেইভাবে যে মানুষের কাছে যাওয়া, আদর্শ করা বা অন্য কোনো নেতা ইলেক্টেড হয়ে আসা, এটা কিন্তু হচ্ছে না। দলগুলো তাদের নিজেদের সাথেই মানুষের কাছে যে তার প্রতীককে পরিচয় করে দেওয়ার দরকার আছে, এবং যে কারণে আপনি নির্বাচন কমিশনের স্পষ্ট যে মানে এই সিদ্ধান্তটিকে আপনি ভালোই মনে করছেন। শেষ প্রশ্নে আসি আপা, সেটা হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যিনি মহাসচিব, উনি আজকে এক বক্তব্যে বলেছেন যে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি একটা গণতান্ত্রিক মোর্চা গঠন করবে। আবার এনসিপি আজকে আমাদের একটা বিশেষ হিস্টোরি গিয়েছে, সেখানে এনসিপি বলছে যে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জামাতের যারা মনোনয়ন বঞ্চিত এই ধরনের হেভিওয়েট প্রার্থীদের এনসিপি মনোনয়ন দিতে চায়। আবার জামাত বা ইসলামী দলগুলোর একটা মোর্চা, সেখানে কিছু অন্য দলও আছে, ইসলামিক দলের বাইরেও কিছু প্রচলিত গণতান্ত্রিক দলও আছে। সব মিলিয়ে এই যে একটা প্রতিযোগিতার ব্যাপার দেখা যাচ্ছে এই মোর্চাগুলো, মানে কি মনে হচ্ছে এবারে ইলেকশনটা কেমন হবে? সংক্ষেপে যদি ছোট একটা অবজারভেশন দেন। আচ্ছা, আসলে জোট গঠনই করে যে নির্বাচন, তারা সেই জোটটা যেন শক্তিশালী হয়ে সংসদে আসতে পারে, সেই জন্য তাদের অনেক ধরনের হিসাব নিকাশ থাকে এখানে। তারা জিতে আসার জন্য এই সমস্ত হিসাব নিকাশগুলো তো করবে, এটাই স্বাভাবিক। তা জোট গঠন করে তাদের যে কৌশলটা তারা নিচ্ছে, আমার মনে হয় এটা ভালো। এবং তারা যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে পারে, নির্বাচনের মাঠে যদি সমানে সমানে প্রতিদ্বন্দ্বিতা হয়, তাহলে নির্বাচনটাও ভালো হবে, সুষ্ঠু হওয়া সহজ হয় তাতে। জি জি, জেসমিন টুলিপ আপা, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। আমরা শেষবারের মতো ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন আপনার কাছে যেতে চাই, একই প্রশ্ন করতে চাই যে কেমন একটা ইলেকশন হতে চলেছে, মানে এই যে মানে বিভিন্ন মোর্চা দেখা যাচ্ছে, ছোট করে যদি বলেন একদম। মোর্চা গঠনটা ভালো, শক্তিশালী জোট থাকলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ভালো হবে, এবং ইলেকশনে যে আনফেয়ার যে মিনসটা ব্যবহার করা সেটাও কিন্তু কমে আসবে। ছোট ছোট দল একত্রিত হয়ে যখন মাঠে শক্তিশালী অবস্থান নেয়, তখন মাঠে একটা ভালো প্রতিযোগিতা তৈরি হয়। আমি লাস্ট একটা কথা বলতে চাই, আগামী নির্বাচনের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা মানুষ ফিল করে সেটা হচ্ছে নিরাপত্তার বিষয়টা। মানুষ শান্তিমতো সুষ্ঠুভাবে ইলেকশনটা সম্পন্ন করতে পারবে কিনা, ভোট দিতে পারবে কিনা। আমার বিশেষ কথা থাকবে এখানে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশন সহ সকলের কাছে, যাতে মানুষ দীর্ঘদিন পরে ভোট দিতে যাচ্ছে সেটি যাতে আনন্দঘন, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে, এটি থাকবে আমার কথা। জি, ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও।